তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে ১২ বছর আগে, তবুও তার স্মৃতি সততই উজ্জ্বল। তিনি বেঁচে রয়েছেন তার সৃষ্টিতে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব মান্না দের জীবনের অসংখ্য অজানা গল্প। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। শুধু বাংলার নয়, ভারতীয় উপমহাদেশের সঙ্গীত আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন মান্না দে। ১লা মে ছিল মান্না দের ১০৬তম জন্মদিন। আমাদের ছেড়ে তিনি চলে গিয়েছেন ১২ বছর আগে, তবুও তিনি আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে, তার সঙ্গীতের মধ্য দিয়ে। ১৯১৯ সালের ১লা মে কলকাতায় জন্ম হয় প্রবোধচন্দ্র দের। হ্যাঁ, বাবা মা এই নামটাই দিয়েছিলেন তাঁকে, কিন্তু নিজের মঞ্চ নামেই বিশ্ববাসীর কাছে পরিচিত তিনি। তিনি আমাদের প্রিয় মান্না দে। ছোট থেকেই সঙ্গীতের জগতে বেড়ে ওঠা। মা মহামায়া এবং বাবা পূর্ণচন্দ্র দে তো ছিলেন, তবে মান্না দের সঙ্গীতের আসল অনুপ্রেরণা তার কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে। ১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে কাকার হাত ধরে বোম্বাই, বর্তমানে মুম্বাই আসেন মান্না দে। সেই বছরই কাকার সঙ্গীত পরিচালনায় তামান্না ছবিতে একটি ডুয়েট গান গান মান্না দে। সেটাই ছিল তার বলিউড ডেবিউ। এরপর ৮ দশক দীর্ঘ কেরিয়ারের ৪,০০০-এর বেশি গান রেকর্ড করেছেন তিনি। সোলো গায়ক হিসাবে তার প্রথম ব্রেক আসে রামরাজ্য ছবিতে। গাই তু তো গাই সীতাসাথী গানটি রেকর্ড করেন মান্না দে। ১৯৪৩ সালে মুক্তি পায় এই ছবি। জানা যায় স্বয়ং গান্ধীজি এই ছবিটি দেখেছিলেন। শচীন দেব বর্মনের সঙ্গে মান্না দের প্রথম অ্যাসোসিয়েশন ১৯৫০ সালের মার্শাল ছবিতে। উপর গগন বিশাল এবং দুনিয়া কে লোগো ছবিতে দুটো গান রেকর্ড করেছিলেন মান্না দে। এরপর থেকেই শুরু সুপারহিট এই সঙ্গীত পরিচালক ও গায়ক জুটির সফর। মান্না দে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৫৩ সালে ২ বিঘা জমি মুক্তির পর। সলিল চৌধুরীর কম্পোজিশনে এই ছবিতে গান গেয়েছিলেন মান্না দে। এই বছরে সুলোচনা কুমারানকে বিয়ে করেন তিনি। তাঁদের ২ কন্যা সুরমা এবং সুমিতা। লতা মঙ্গেশকরের সঙ্গে তার প্রথম ডুয়েট ছিল লাপাট কে পুট পাহানে বিকরাল। আশা ভোসলের সঙ্গে মান্না দের গাওয়া প্রথম গান ওরাত গাই ফির দিন আয়া। ১৯৬৯ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা গায়কের স্বীকৃতি পান মান্না দে। মেরে হুজুর ছবির জন্য আসে এই সম্মান। ১৯৯২ সালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে আলবিদা জানান মান্না দে। তবে বাংলা ছবি এবং একক সঙ্গীতের কাজ জারি রেখেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী। প্রায় ৮ দশক ব্যাপ্ত সঙ্গীত জীবনে হিন্দি এবং বাংলার পাশাপাশি মৈথিলি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কন্নড়, মালায়ালাম ভাষাতে গান রেকর্ড করেছেন মান্না দে। মান্না দের আত্মজীবনীর নাম জীবনের জলসাঘরে। ২০০৫ সালে প্রকাশিত হয় এই বইটি। তাকে নিয়ে তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি ছবিও। সেই ছবির শুটিংয়েই কলকাতার কফি হাউসে মান্না দে। ২০০৮ সালে মুক্তি পায় এই তথ্যচিত্র। ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য বহু সম্মান পেয়েছেন তিনি। ভারত সরকারের তরফে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। ২০১৩ সালের ২৪শে অক্টোবর জীবন খাতার পাতায় সব হিসেব নিকেশ চুকিয়ে জীবনের জলসাঘর থেকে বিদায় নেন মান্না দে। বাংলা গানের জগতে মান্না দের অবদান অবিস্মরণীয়। তার গান শুনে বেঁচেছে একটা গোটা প্রজন্ম। তবে শেষ বয়সে তিনি যেভাবে বেঁচেছিলেন তার কার্যত মৃত্যু যন্ত্রণার শামিল। বেঁচে থাকার মতো আশা ভরসাটুকু হারিয়ে ফেলেছিলেন প্রবাদ প্রতিম এই শিল্পী। বাংলার এই প্রবাদ প্রতিম শিল্পীকে শেষ জীবনে অত্যন্ত কষ্ট এবং অপমানে দিন কাটাতে হয়েছিল। এতদিনে সামনে এলো সেই অজানা সত্যি। একসময় বাংলাকে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন মান্না দে। তার গাওয়া বিখ্যাত সেই গানগুলো আজও শ্রোতাদের ঘরে ঘরে বাজে। কানে বাজে তার আওয়াজ। সারা বাংলা জুড়ে অগণিত ভক্ত রয়েছেন তাঁর, কিন্তু নিজের আপনজনদের কাছেই মৃত্যুর আগে এতটুকু শান্তি পাননি তিনি। শেষ জীবনে মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন মান্না দে। এরপরই তার জীবনে নাকি অন্ধকার নেমে আসে।
একটি নামী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাই ছেড়ে যাওয়ার আগে মান্না দে জানিয়েছিলেন তার ছোট মেয়ে সুমিতা বেঙ্গালুরুতে কিছু কাজ করতে চেয়েছিলেন বলে তিনিও তার মেয়ের সঙ্গে চলে যান। এরপর তার সঙ্গে যোগাযোগ করাই যেত না প্রায়। গায়িকা আরতি মুখোপাধ্যায়ও অনেক চেষ্টা করেও মান্না দের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। গায়িকা জানিয়েছিলেন ফোন বেজে যেত অথচ কেউ ফোন ধরত না। একবার এক জনপ্রিয় ব্যক্তি মান্না দের জন্মদিনে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি গায়কের সঙ্গে দেখা করা তো দূর, বাড়িতে পর্যন্ত ঢুকতে পারেননি। গায়কের স্ত্রী সুলোচনা দেবীর মৃত্যুর পর তিনি তার জন্য কিছু গান উৎসর্গ করতে চেয়েছিলেন। তাই তিনি তার মিউজিক অ্যারেঞ্জার শান্তনু বোসকে ফোন করেন। বৃদ্ধ মান্না দে জানতেন ওই সময় কেউ খরচ করে তার গান বানাতে চাইবেন না। তাই তিনি আগে থেকেই জেনে নিতে চেয়েছিলেন ৮টি গান করার জন্য কত টাকা খরচ হবে। এরপর মহুয়া লাহিড়ী তার গান রেকর্ড করার জন্য এগিয়ে আসেন। এই গানের রেকর্ডের কথাবার্তার জন্যই শান্তনু বেঙ্গালুরুতে আসেন। তবে তিনিও মান্নাবাবুর সঙ্গে দেখা করতে পারেননি। গায়ককে ফোন করলে তিনি বলেন তার ছোট মেয়ে কাজে বেরিয়ে যাবেন, তাই শান্তনু যেন পরের দিন আসেন। একথা শুনে বলেছিলেন আর কাউকে তো লাগবে না। তার জবাবে মান্না দে বলেন মেয়ে তাকে তালা বন্ধ করে রেখে কাজে চলে যায়। শুনে চমকে উঠেছিলেন শান্তনু। আক্ষেপ করে গায়ক বলেন তার জীবনটা একেবারে শেষ হয়ে গিয়েছে, বাঁচার ইচ্ছেটুকুও তিনি হারিয়ে ফেলেছেন। কথা বলতে বলতে সেদিন নাকি হাউমাউ করে কেঁদেছিলেন এই প্রবাদপ্রতিম গায়ক। প্রতিদিন ভোর ৫টায় উঠে গানের রেওয়াজ করার অভ্যাস ছিল তার, কিন্তু বেঙ্গালুরুতে গিয়ে তিনি একটা হারমোনিয়ামও নাকি পাননি। মান্নাদের মৃত্যুর পর যখন এই নিয়ে কথা উঠেছিল তখন তার মেয়ে বলেন তিনি এবং তার স্বামীর ফাস্টফুড সেন্টারের দোকান ছিল, তারা সেটাই চালাতেন। সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত চলত তাদের সেন্টার। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে ঘুমিয়ে পড়তেন তারা। মান্নাদের বড় মেয়ে থাকতেন আমেরিকাতে। তিনি তার ছোট মেয়ের কাছেই শেষ দিনগুলোতে ছিলেন। সেখানেই নাকি তার এমন করুণ পরিণতি হয়। বন্ধুরা, এবার আপনাদের জানাবো আরও একটি অজানা তথ্য। জীবদ্দশায় মান্না দে একবার চিকিৎসার জন্য জনপ্রিয় হাসপাতাল নারায়ণা হৃদয়ালয়ে গিয়েছিলেন। ডক্টর দেবী সেঠির সেই হাসপাতালে গিয়ে রীতিমতো অভিভূত হয়েছিলেন দে। কি ঘটেছিল সেখানে, আর কেনই বা মান্না দে মুগ্ধ হয়েছিলেন, সেই ঘটনা জানিয়েছেন উৎপল কান্তি ধর নামের এক ব্যক্তি। তিনি তার ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, প্রখ্যাত গায়ক মান্না দে একবার বুকে ব্যথা হয়, তখন তিনি ব্যাঙ্গালোরে মেয়ের বাড়িতে। তিনি দেবী সেঠির নারায়ণা হৃদয়ালয়ে ফোন করে জানালেন তার সমস্যার কথা। হাসপাতাল থেকে বলা হলো দ্রুত হাসপাতালে চলে যেতে। মান্না দে হাসপাতালে রওনা দিলেন তাদের পাঠানো অ্যাম্বুলেন্সে। তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন এবং দেখলেন তাকে বরণ করার জন্য হাসপাতালের সব শ্রেণীর স্বাস্থ্যকর্মীরা লাইন করে দাঁড়িয়ে আছেন, হাতে ফুল নিয়ে। মান্না দে এই দৃশ্য দেখে এত অভিভূত হয়ে পড়লেন যে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন। স্বয়ং দেবী সেঠি তার চিকিৎসার দায়িত্ব নিলেন। ১ সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠলেন। দেবী সেঠি তাকে দেখতে এসেছেন। মান্না দে বললেন, আমি তো সুস্থ হয়ে গেছি, এবার ছুটি দাও। দেবী সেঠি বললেন, ঠিক আছে, আজকেই ছুটি দিয়ে দিচ্ছি। মান্না দে বললেন, তাহলে বিলটা পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, বললেন দেবী সেঠি। একটু পর বিল এলো। মান্না দে দেখলেন প্রতিটি সার্ভিসের বিপরীতে 0 এবং সর্বমোট বিল 0। এই দেখে তিনি এত বিস্মিত হলেন যে আনন্দে আবেগে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেবী সেঠি এলেন তাকে বিদায় জানাতে। মান্না দে বিল নিয়ে প্রশ্ন করলে দেবী সেঠি বললেন, আমরা আমাদের শৈশব থেকে আপনার গান শুনে বড় হয়েছি, সাংস্কৃতিকভাবেই নিজেদের উন্নত করেছি। আপনি আমাদের মহান অভিভাবক, আপনাকে সামান্য সেবা করতে পেরে আমরা ধন্য। মান্না দে তার দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি যখন হাসপাতাল ত্যাগ করছেন তখন দেখতে পেলেন প্রথম দিনের মতো হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীরা লাইন ধরে দুধারে দাঁড়িয়ে আছে। সেদিনও তাদের হাতে ফুল। একজন প্রকৃত গুণীজনই আরেকজন প্রকৃত গুণীজনের কদর বুঝতে পারে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম অসংখ্য অজানা তথ্য। আপনারাও যদি মান্না দের জীবনের এরকম কোনো অজানা তথ্য জেনে থাকেন জানাবেন কমেন্ট বক্সে।
বা আপনারা এরকম যদি কোনো গুণী শিল্পীর জীবন কাহিনী জানতে চান, তার নামটি জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব দ্রুত আমরা ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।